আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন TVN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আশরাফ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য লুৎফর। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। প্রথম আলো দিয়ে শুরু করছি। হৃদয়ে থেকে যাবেন ম্যারাডোনা, কিংবদন্তির বিদায়। বুয়েন্স এইরেস থেকে বার্সেলোনা, নেপোলি থেকে ঢাকা, সবখানে মানুষের মন জিতে নিয়েছেন ম্যারাডোনা। ভালোবাসায় সিক্ত শেষ যাত্রা, কোট আনকোটে এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর। এটা উৎপল শুভ্রের একটি কলাম। ডানে আছে সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের 54 একর, জাতীয় নদী রক্ষা কমিশন। বুড়িগঙ্গা ও তুরাগ তীরের জায়গা থেকে সাংসদের মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে বলেছে কমিশন। পেছনে আছে বাড়ির উঠানে গুলিতে স্কুল ছাত্র নিহত, চট্টগ্রামের লোহাগাড়া। বন্য শূকর শিকারীর বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইত্তেফাক, বাংলাদেশ কবে পাবে ভ্যাকসিন? চাহিদা 33 কোটি ডোজ, এ পর্যন্ত 10 কোটির নিশ্চয়তা। এদেশে ফেব্রুয়ারির শেষে ভ্যাকসিন আসার সম্ভাবনা। প্রথমে দেওয়া হবে 26 লাখ স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের। ডানে আছে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে, প্রধানমন্ত্রী বলছেন। মেধা বুদ্ধি মনন দেশের কাজে লাগাতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান। পেছনে আছে হঠাৎ আগুনের প্রকোপ, নাশকতা না দুর্ঘটনা। 2 বিদ্যুৎ কেন্দ্রের পর 3 বস্তিতে আগুন। কালের কণ্ঠ, ভোজ্য তেলের দাম আরও বাড়ল। খোলায় বেড়েছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা, বোতলজাত বেড়েছে লিটার প্রতি 6 থেকে 7 টাকা। পেছনে আছে করোনার দুঃসময়, এই শীতে ফুসফুস সুরক্ষায় চ্যালেঞ্জ। দেশে 1 কোটির বেশি অ্যাজমা রোগী, দিনে 104 জন মারা যায় যক্ষ্মায়, প্রতি ঘন্টায় নিউমোনিয়া মারা যায় 3 শিশু। মাস্ক ব্যবহারই সবসময় বড় রক্ষা কবচ হয়ে থাকবে। বাদিকে সিঙ্গেল কলামে আছে পাপুলের এমপি পদ বাতিল, সময় সাপেক্ষ। যুগান্তর, চরাঞ্চলে জীবিকার 45 কোটি টাকা অনুদান, পরামর্শকের পকেটে যাচ্ছে 19 কোটি। 8 কর্মকর্তার বিদেশ প্রশিক্ষণে 35 লাখ টাকা, আপত্তি দেবে পরিকল্পনা কমিশন। সিঙ্গেল কলামে আছে করোনার প্রভাব বাজেটে, কমেছে রাজস্ব আহরণ, এডিপি বাস্তবায়ন। সবচেয়ে নিচে আছে সিআইডি গোল্ডেন মনিরের মানি লন্ডারিংয়ের তথ্য খুঁজছে। মনির ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক। সমকাল, বাংলাদেশে সরকারি কাজে ঘুষ দিতে হয়েছে 24% মানুষকে, টিআইবির প্রতিবেদন। বাদিকে নিচে আছে নকল প্রসাধনীর কারবার বেড়েছে করোনায়, ধরা পড়ছে অন্য সময়ের চেয়ে বেশি। পেছনে আছে গরিবের ট্রেনে কেমন অবহেলা, মেল ও লোকাল ট্রেনে পুরনো ইঞ্জিন, লক্কর ঝক্কর বগি। দেশ রূপান্তর, করোনায় 5,000 পুরুষ ও 1,500 নারীর মৃত্যু, 24 ঘন্টায় আরও 37 মৃত্যু, 2,292 শনাক্ত। পেছনে আছে বাক্সবন্দি থেরাপি মেশিন, ধুঁকছে ক্যান্সার রোগীরা। খুমেক হাসপাতাল মানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ভবনের বাইরে 8 বছর ধরে বাক্সবন্দি পড়ে থেকে নষ্ট হচ্ছে 15 কোটি টাকার রেডিওথেরাপি যন্ত্র। ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে রোগীদের চিকিৎসা নিতে গিয়ে ব্যয় বাড়ছে প্রায় 15 গুণ। মেশিন স্থাপনা অবকাঠামো নির্মাণ ব্যয় নিয়ে মন্ত্রণালয় অধিদপ্তরের চিঠি চালাচালিতে দীর্ঘ সময় পার। দুঃখজনক, খুবই দুঃখজনক। The Daily Star, a winter to watch. Experts fear simultaneous outbreaks of dengue, common cold during pandemic can pin healthcare system. তার নিচে আছে drainage system in the capital, city corporations to take control. Government decides to principal it hand it over from Dhaka Wasa. হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থাকে ওয়াসা থেকে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে ফিরিয়ে নেওয়া হয়েছে। দেখা যাক আমরা আসলে এটা কতটা সুফল পাই। আশরাফ ভাই, আজকে শুরুটা করি আমরা ফুটবল কিংবদন্তি বলি, ফুটবল ঈশ্বর বলি, যাই বলি, ম্যারাডোনার বিষয়টি দিয়ে। পরশুদিন তিনি মারা গেছেন, গতকাল তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছে। প্রত্যেকটা পত্রিকাতেই মোটামুটি লিড নিউজ হিসেবে আছে প্রত্যেকটা সংবাদটি।
এটা দিয়ে আমরা একটু শুরু করি এবং আরেকটি দুঃখজনক সংবাদ আমাদের জন্য কিছুক্ষণ আগে এসছে, অনেক দর্শক ইতিমধ্যে জেনে গেছেন। সকাল 9টার দিকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের মারা গেছেন। একটার পর একটা শোকের সংবাদ আসছে আমাদের জন্য। দুঃসংবাদ। জি, এই কয়েকদিন আগে মাত্র আমাদের একজন সম্পাদক মারা গেলেন, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান। তো দুঃখের সংবাদ তো বটেই, বিশেষ করে এখন সামগ্রিকভাবে যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সারাক্ষণই আমাদের দুঃখের শেষ নাই। এই করোনা মহামারীর নানাবিধ প্রভাবে আমরা এমনিতে দুঃখ ভারাক্রান্ত থাকি, নানানভাবে আতঙ্কিত থাকি, আমাদের একটা অস্বাভাবিক সময় যাচ্ছে। তার মধ্যে স্বজনের মৃত্যু, বিশিষ্ট কারো মৃত্যু বা যে কারো মৃত্যু আমাদেরকে অনেক বেশি বেদনার্থ করে। তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যুটা আরেকটু বেশি বেদনা দেয়, বেশি মানুষকে আক্রান্ত করে, কখনো সেটা দেশের বাইরে মানুষকেও ছুঁয়ে যায়। আমি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে একটু ছোট করে বলে দিতে চাই, আলী জাকের বাংলাদেশের মঞ্চ এবং টেলিভিশন এবং সিনেমা, এই 3 মাধ্যমে এবং রেডিও, এই 4 মাধ্যমে যার বলিষ্ঠ পদচারণা ছিল তিনি আলী জাকের। তিনি শুধু একজন অভিনেতা না, তিনি অভিনেতা, নির্দেশক, লেখক, গবেষক, তিনি একজন মুক্তিযোদ্ধা। এবং মঞ্চ আমাদের দেশে এখন বলা যেতে পারে একরকমের অবহেলিত, কিন্তু এক সময় মঞ্চের অনেক বেশি কদর ছিল। এখনো যারা মঞ্চের নাটক পছন্দ করেন তারা বেলি রোড সহ বিভিন্ন জায়গায় নাটক দেখতে যান, কিন্তু মঞ্চ নাটককে স্বাধীন বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত করেছেন, দাঁড় করিয়েছেন, সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং মঞ্চ নাটকের মাধ্যমে বিভিন্ন সময় অনেক শক্তিশালী বার্তা দিয়েছেন, রাজনৈতিক বার্তা, সামাজিক বার্তা, সাংস্কৃতিক বার্তা, ধর্মীয় বার্তা, সেই মানুষগুলোর একজন হচ্ছেন আলী জাকের। এবং তিনি এত সব বিখ্যাত অনেক বিদেশি নাটকের বাংলাদেশের প্রেক্ষাপটে এটার অনুবাদ করা হয়েছে, এরকম বহু নাটকের কেন্দ্রীয় চরিত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। টেলিভিশনের ধারাবাহিক অসংখ্য জনপ্রিয় নাটকের তিনি খুব বিশিষ্ট চরিত্রে কাজ করেছেন, বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন। সবকিছু মিলিয়ে বলবো যে বাংলাদেশের অভিনয় জগৎ, শিল্প জগৎ, নাট্য জগৎ, সিনেমা এবং থিয়েটার মিলিয়ে খুবই গুণী, খুবই শক্তিশালী, খুবই নিবেদিত প্রাণ একজন নাট্যকর্মীকে হারিয়েছে। তার অন্য আরো অনেক পরিচয় আছে, কিন্তু নাট্যকর্মী হিসেবে তার যে শূন্যতাটা তৈরি হচ্ছে সেটি পূরণ করার নয়। আমরা তার আদর্শ অনুসরণ করলে পরে বা ওই জগতে যারা কাজ করেন তারা যদি তার আদর্শকে অনুসরণ করে মঞ্চ নাটক, টেলিভিশন নাটক বা গোটা শিল্প মাধ্যমকে সেভাবে এগিয়ে নেন, অঙ্গীকার আবদ্ধ হয়ে, এই আলী জাকের সবচেয়ে বড় অঙ্গীকার ছিল সাম্প্রদায়িকতার প্রতি, ধর্মনিরপেক্ষতার প্রতি, বাংলাদেশের স্বাধীনতার চেতনার প্রতি, গণতন্ত্রের প্রতি। এই রাজনৈতিক অঙ্গীকারগুলো কিন্তু অভিনেতা হিসেবে তার অবস্থানটাকে আরো জোরদার, আরো বিশিষ্ট করেছে। ফলে তার শূন্যতা কখনোই পূরণ হবে না। নিশ্চয়ই আমরা আগামী প্রজন্মের কাছে তার এসব আদর্শ অনুষ্ঠিত হতে দেখব। এবার আসি ডিয়েগো ম্যারাডোনা। তিনি একজন ফুটবলার, গোটা বিশ্বে তিনি সমাদৃত, পরিচিত, জনপ্রিয়। এবং সেই 86 ঐতিহাসিক বিশ্বকাপের সময় তার সে যে ঐতিহাসিক ভূমিকা এবং ঈশ্বরের হাত দিয়ে গোল করা, এরপরে একাই আরেকটি গোল করা, তার এই সব অনবদ্য শিল্পকর্ম, মানে খেলার মাঠের যে শিল্প তিনি দেখিয়েছেন, মানে কি বলবো, বিস্ময়কর। তাতে করে তার যে ফুটবলার হিসেবে অবস্থান, তার যে জনপ্রিয়তা, তার যে সমর্থন, সেটি কিন্তু শুধু ফুটবল প্রেমী বা খেলা প্রেমী মানুষের কাছে না, গোটা বিশ্বের সব ধরনের মানুষের কাছে তিনি সমাদৃত। সারা বিশ্বেই তার অনুসারী আছে, ভক্ত আছে, এবং সারা বিশ্বের কোটি 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 মানুষ কিন্তু কষ্টে ভারাক্রান্ত হয়েছে তার মৃত্যুর খবর শুনে। মাঠে তার যে সাফল্য, তিনি যে একজন মহাতারকা, এবং যে কোনো ক্ষেত্রেই মহাতারকা বা কিংবদন্তি তারকা হওয়ার সুযোগ কিন্তু সবাই পান না। আমরা পেলের কথা ছোটবেলা থেকে শুনে আসছি, বইতে পড়েছি অনেক কিছু, সেই পেলে এখনো বেঁচে আছেন। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা, যিনি আমাদের প্রজন্মে, আমাদের সময়ে তিনি এত বড় তারকা হয়েছেন। জি আশা ভাই, সেটাই আপনি যখন বলছিলেন তখন আমি সেটাই ভাবছিলাম যে আমরা মোটামুটি আমরা যারা এখন এই বয়সে আছি তারা কিন্তু 80-র দশকে ম্যারাডোনার খেলা দেখতে দেখতে, এবং একটু আগে যার কথা বললেন সেই আলী জাকের অভিনয় দেখতে দেখতে কিন্তু আমরা বড় হয়েছি। তো সুতরাং আমাদের কিন্তু অত্যন্ত আবেগঘন বিষয়, ওনাদের যখন আমাদের চলে যেতে দেখতে হয় তখন কিন্তু আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়, কষ্ট দেয় যে আস্তে আস্তে মানুষগুলো চলে যাচ্ছেন। জি বলেন আপনি। নিশ্চয়ই
যে কোনো অঙ্গনের যারা বিশিষ্ট ব্যক্তি, যারা তারকা, তাদের সাথে কিন্তু প্রতিটি মানুষের এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। আলী যাকের বলেন, ম্যারাডোনা বলেন, এইরকম ব্যক্তিরা যখন চলে যায় তখন কিন্তু আমি আপনি নিজের সাথে সম্পর্কটা খুঁজে বেড়াই। তাকে কখন প্রথম দেখেছি, তার খেলা কখন দেখেছি, তার নাটক কখন দেখেছি, কোন চরিত্রটা ভালো অভিনয় করেছেন। ফলে প্রত্যেকটা মানুষের সাথে যে ব্যক্তিগত সংযোগ গণমাধ্যমের মাধ্যমে তারা তৈরি করেন, বা খেলার মাঠে খেলে সেটাও গণমাধ্যমের সুবাদেই সারা বিশ্বের কাছে পৌঁছে, সবাই তো স্টেডিয়ামে খেলা দেখেন না, সেটি কিন্তু একটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার থাকে, স্মৃতির ব্যাপারও থাকে। এই 86 আমি খুব একটা খেলা প্রেমী, খেলা পাগল মানুষ না, কিন্তু যখন কোনো খেলা গোটা দেশকে বা গোটা বিশ্বকে নাড়া দেয় তখন 8-10টা সাধারণ মানুষের মতো আমিও তখন ভক্ত হয়ে পড়ি। সেই সময় আমাদের মনে আছে সাদা কালো টিভিতে বাড়িতে বসে তার খেলা দেখেছি রাত জেগে, আমাদের সময়টা তো মানে রাতেই দেখতে হয়। আজকের প্রজন্ম কিন্তু মেসির ভক্ত, কিন্তু এই মেসির উত্তরসূরি যে ম্যারাডোনা সেটা আসলে কয়জন জানে, এবং আজকে বাংলাদেশের যে আর্জেন্টিনার যে সাপোর্ট সেটার পুরো বেসটা কিন্তু তৈরি করে দিয়েছেন এই ম্যারাডোনা, একজন ব্যক্তি। জি, একজন ব্যক্তি, মানে ম্যারাডোনা ফুটবল বিশ্বকে যেভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, আর্জেন্টিনাকে এবং ব্যক্তিগতভাবে তাকে। এই যে আপনার মেসি বলেন, রোনালদো বলেন, এরা তো তার শিষ্যের শিষ্য, অনেক ছোট, অনেক পরে হয়েছে, নিশ্চয়ই তারাও একদিন তার মতো হবে। কিন্তু ম্যারাডোনা সম্পর্কে আমি একটা কথা বলে শেষ করতে চাই, তিনি খেলোয়াড় হিসেবে খেলার মাঠে যত অসাধারণ খেলেছেন এবং মানে ইতিহাসে বহু বছর স্থান পাওয়ার মতো কৃতিত্ব তিনি রেখে গেছেন, ঠিক উল্টা দিকে ভাবতে গেলে তার যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সেটি কিন্তু এতটা তারকা খচিত না, এবং সেখানে অনেক অনাচার আছে। তিনি মাদক গ্রহণ থেকে শুরু করে নানা রকমের অন্যায়ের শিকার হয়েছেন। তার ব্যক্তিগত জীবন, তার স্ত্রী সন্তান, তাদের স্বীকৃতি না দেওয়া, এরকম যদি আমরা দেখি, তার ব্যক্তি এবং সামাজিক জীবন কিন্তু কালিমা মুক্ত, যদি বলি কালিমা যুক্ত, কিন্তু এসব কিছু ছাপিয়ে যায় তার খেলার যে সাফল্য, এবং সারা বিশ্বের মানুষ কিন্তু তাকে মনে রাখবে, তাকে পূজা করবে, তাকে ধ্যান জ্ঞান করবে শুধুমাত্র খেলোয়াড় ম্যারাডোনা হিসেবে। ব্যক্তি ম্যারাডোনা বিষয়টা মানুষ নিশ্চয়ই ভুলে যাবে। জি, আশা ভাই, শেষ একটি কথা দিয়ে আমি এই প্রসঙ্গটি ইতি টানতে চাই, সেটি হচ্ছে যে এমন কি কোনো একটা আমরা ক্যারেক্টার পাবো, মানে ফুটবল ভালোবাসে কিন্তু ম্যারাডোনাকে নাম শুনে নাই বা তাকে চিনে নাই, এইরকম মানুষ কি বা পৃথিবীতে পাওয়া যাবে কিনা, বা এক নামে তাকে চেনে না? একেবারেই না। ধরেন আর্জেন্টিনার একেবারে মূল এবং মৌলিক এবং আদি প্রতিপক্ষ বা শত্রু যদি বলি, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে দেখেন কি হচ্ছে, ব্রাজিলের মানুষ কিন্তু শোকে মুহ্যমান, এবং ব্রাজিলের অনেক ভক্ত না শুধু, অনেক খেলোয়াড়ই ম্যারাডোনার খেলা পছন্দ করেন। আমি নাম বলতে পারছি না, কোন একজন খেলোয়াড় বলেছিলেন আর্জেন্টিনার খেলা দেখে, ম্যারাডোনার খেলা দেখে, যে আমি ম্যারাডোনাকে বা আর্জেন্টিনাকে সাপোর্ট করতে চাই, কিন্তু এটা প্রকাশ্যে বললে আমার দেশের মানুষ আমাকে মারবে, সে কারণে তিনি বলতে পারেন নাই। একজন বিশিষ্ট খেলোয়াড়, নামটা মনে নাই। তার মানে হচ্ছে তার সমর্থক সারা বিশ্বে তো বটেই, তার যে প্রতিপক্ষ সেই দেশে পর্যন্ত আছে, ফলে তাকে অপছন্দ করার কোনো কারণ নাই। জি, এমন একটি চরিত্র আসলে আমরা আর কবে পাবো? আমাদের জীবনে তো আর মনে হয় দেখা হবে না, কারণ এই একটি শতাব্দী তো আসে কিনা এই ধরনের এক একজন ব্যক্তি, সেটা আসলে সন্দেহ। যাই হোক, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। ম্যারাডোনা আসলেই বিশ্বের ফুটবলকে যা দিয়ে গেছেন, এটা আসলে আমি জানি না আর কোনোদিন এই দেশে মানে বিশ্বের মানুষ পাবে কিনা। একটা ছোট লাইন বলি, আপনার আমার স্মৃতিতে মনে পড়বে, সেই 80-র দশকে যখন আপনার এই ম্যারাডোনার জয় জয়কার শুরু, তখন থেকে আমরা দেখেছি সারা বাংলাদেশে আর্জেন্টিনা পতাকা, ম্যারাডোনার ছবি এবং 10 নম্বর জার্সি, এটি আমরা দেখে দেখে বড় হয়েছি। মানে গোটা দেশে জাতীয় নির্বাচন হলে পরে এতটা সারা পড়ে না যেমন করে বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ব্রাজিলের সারা দেখতাম আমরা। আপনি একটা জিনিস আশা ভাই দেখেন, সে ম্যারাডোনার পরে কিন্তু 86-র পরে কিন্তু আর্জেন্টিনার কাপ পায়নি, কিন্তু এখনো দেখেন যখন একটি বিশ্বকাপ শুরু হয় তখন কিন্তু আর্জেন্টিনার সাপোর্টারই বেশি, কিন্তু সবচেয়ে বেশি। মানে অর্জন কি হবে, আর্জেন্টিনা আসলে মানে আন্ডারডগ নাকি ফেভারিট, সেটা কিন্তু তারা দেখে না, এবং এই বেসটি তৈরি করে দিয়ে গেছেন দিয়েগো ম্যারাডোনা। যে মানুষের মনে যে আবেগটা আমি দেখেছি, মানে আমি অবাক হয়ে যাই যে একজন ব্যক্তি আসলে এতটা প্রভাব ফেলতে পারে। মানে এটা বাংলাদেশের মানুষ, যেখানে কোনো সংস্কৃতির কোনো মিল নেই, যেখানে ধর্মের মিল নেই, ভাষার মিল নেই, কিন্তু এক ম্যারাডোনার নামে পাগল। অবাক লাগে আসলে বিষয়টা। জি, আসলেই আমরা শোকে খুবই আসলে ভারাক্রান্ত। প্রত্যেকটা পত্রিকায় খুললেই দেখা যাচ্ছে ম্যারাডোনার ছবি, এবং তার ভক্তদের যে ধরনের অভিব্যক্তি দেখছি আমি কল্পনাই করতে পারছি না, নিজে আসলে ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। যাক, তারপরে আমাদের চলবে কিন্তু এর রেশ। জি, তার প্রতি মানে আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা। তিনি যেখানেই থাকেন ভালো থাকুন সেই আশা রেখে আমরা একটু
অন্য প্রসঙ্গের দিকে তাকাই। প্রথম আলো যেটি বলছে, সাংসদ আসলামের দখলে নদী জলাশয়ের 54 একর নদী রক্ষা জাতীয় কমিশন তারা বলছে বুড়িগঙ্গা তুরাগতীরের জায়গা থেকে সাংসদের মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে বলেছে কমিশন। এটা আমরা দেখেছি, এর আগে রিপোর্ট হয়েছে যে উনি তুরাগতীরের জমি দখল করে বড় বড় অনেক স্থাপনা নির্মাণ করেছেন। কি বলবেন আপনি? দেখেন, এটা তো পুরনো সংস্কৃতি। আমরা জানি যে যারা একটু ক্ষমতাসীন, যাদের হাতে ক্ষমতা থাকে, মন্ত্রী, এমপি বা বিশিষ্ট ব্যক্তি যার প্রভাব আছে এবং বিশেষ করে রাজনৈতিক প্রভাব বা ক্ষমতা আছে, অর্থের দাপট আছে, সেই মানুষগুলোই কিন্তু আপনার এই জমি দখল, ভূমি দখল, নদী দখল, খাল দখল, পাড় দখল সবকিছু করে। এর বিরুদ্ধে তো সোচ্চার গোটা দেশের মানুষ, গোটা দেশ অনেক বছর ধরে। সরকারও নানা রকম ব্যবস্থা নিয়েছে, অনেকেই হয়তো এখন নিবৃত্ত আছে, আর কিন্তু থামছে না, এটা হচ্ছে কথা। এবং সরকারি দলের সংসদ সদস্য যখন এই কাজটি করেন তখন অপরাধটি আর অনেক বড় হয়ে দেখা দেয়। কারণ যাদের দায়িত্ব হচ্ছে এগুলো প্রতিরোধ করা, ঠেকানো, তারা নিজেরাই যদি এই কাজ করেন, তবে তাকে সরে যেতে বলেছে, ভালো কথা। এখন দেখি কতটা দ্রুত তাকে সরাতে পারে। আর প্রধানমন্ত্রী তো আমরা দেখছি যে সরকারি দলের বা অঙ্গ সংগঠনের যেই হোক না কেন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। সেক্ষেত্রে যখনই যার অপরাধের কথা জানা যাবে তখনই ব্যবস্থা নেওয়া হবে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে যখন যা কিছু খবর হিসেবে বের হবে, কোনো ঘটনা ঘটবে, গণমাধ্যমে আসবে, তখন ব্যবস্থা নিলে তো হবে না। আসলে সরকারের যে নিজস্ব ব্যবস্থা আছে, সরকারের কাছে নানান ভাবে, নানান সংস্থার মাধ্যমে অনেক রকমের তথ্য আসে। সরকারের প্রশাসন সারা দেশে তৃণমূল পর্যন্ত বিস্তৃত, তাদের মাধ্যমে খবর পাওয়া যেতে পারে। তো আমরা চাই যে সরকার তার নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যবস্থাগুলো নিতে থাকবে প্রতিনিয়ত, এবং বিচ্ছিন্নভাবে না, একেবারে গণহারে সারা দেশে সবার বিরুদ্ধে। এবং এভাবে চলমান থাকলে পরে কোনো এক সময় হয়তো এই ধরনের অপরাধ, এই দখল বাণিজ্য, এই যে আপনার নদী দখল, ভূমি দখল, এগুলো হয়তো কিছুটা কমবে। কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনায় দমন হচ্ছে না, এটা আমরা দেখছি। যে কোনো একটা ঘটনার ক্ষেত্রে যতই কঠোর ব্যবস্থা নেওয়া হোক না কেন, এটি কিন্তু অনেকদিন পরে আবারও হচ্ছে, যেহেতু এটা জারি থাকছে না বা চলমান থাকছে না, সেই কারণে। যে আশাবে ওইটাই বলছি যে আপনি এমপিদের কাজ তো আসলে দখল মুক্ত করা, সরকারের সম্পত্তি পাহারা দেওয়া যদি আমরা বলি, তারাই যদি নিজেরাই দখল করেন। তো আপনি যেটা বলছেন যে যখন খবর পাওয়া যাবে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ধরনের খবর তো যদি সব এমপির বিরুদ্ধে কম বেশি সবাই এই জালে ধরা পড়বেন। হাজী সেলিমের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থাটা দেখলাম, তারপরে কিন্তু তাদের কাছে একটা মেসেজ যাওয়ার কথা যে হাজী সেলিমের মতো এত পুরনো লোক যদি মানে পুরনো দখলবাজ যদি বিপদে পড়তে পারেন, তাহলে তাদেরও কিন্তু সামনে বিপদ আসতে পারে। সেই বিষয়টি ভেবে কি তারা স্বপ্রণোদিত হয়ে কি দখলগুলো ছেড়ে দিতে পারেন কিনা? আমরা এতদিন শুনতাম যে কোন একজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে বাকিরা সাবধান হয়ে যাবে। তারা দেখবে যে হাজী সেলিম তো অনেক প্রভাবশালী মানুষ, তাই না? তার বিরুদ্ধে কি সব ব্যবস্থা নিয়েছে, তার কত রকমের দখল ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় উচ্ছেদ করে ফেলা হয়েছে, বাকিরা তাহলে সাবধান হয়ে যাবে। সাবধান হয় না। আসলে কেন হয় না? কারণ সবাই মনে করে, যেহেতু আমাদের দেশে বাস্তবতাটা এমনই ছিল, সবাই মনে করে ও আজকে ব্যবস্থা নিয়েছে, কালকে তো ঠান্ডা হয়ে যাবে, আজকে আমি বেকায়দায় পড়েছি তো কালকে উদ্ধার হয়ে যাবে। এখানে ছোট করে বলি, হাজী সেলিম তার ছেলের মাধ্যমে যেভাবে ধরা পড়লেন, তার ছেলে তো জেলে গেল, তার যে বিভিন্ন দখল বাণিজ্যের খবর গোটা দেশে মানুষ জানলো, এবং প্রশাসনিক ভাবে অনেক ব্যবস্থা নেওয়া হলো, অনেক জায়গা থেকে উচ্ছেদ করা হলো। এরপরে সে পুনরায় আবার দখল করবে কিনা আমরা জানি না, কিন্তু আশঙ্কা থাকে। কিন্তু সে তার যেই মানে সুনাম ক্ষুণ্ণ হয়েছে যদি বলি, সে একজন দখলদার হিসেবে, চাঁদাবাজ হিসেবে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, বা সে ভাবতে পারে সংসদ সদস্য হিসেবে। আপনি খেয়াল করবেন ওই ঘটনার কয়েকদিন পরেই আপনার এই যে পুরনো জেলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন জাতীয় চার নেতার যে আপনার প্রতি শ্রদ্ধা জানাতে, সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বা এমপি হিসেবে তিনি সাথে গেলেন, ছবি দিলেন, পোস্টার দিয়ে ছেয়ে ফেললেন। তারপরে অনেকদিন আগের প্রধানমন্ত্রীর একটি উক্তি ব্যবহার করে বড় বড় ব্যানার, সাইনবোর্ড লাগানো হচ্ছে। মানে তার সে হারানো এক ধরনের মানে বদনাম পুনরুদ্ধারের চেষ্টা সে শুরু করে দিয়েছে। ফলে আমরা এটা আশা করতে পারি না যে কাউকে সরকার ধরলে তার মানে সংশোধন হবে বা সে নিজেকে শুধরাবে। এটা হয় না, হচ্ছে না, কারণ আমাদের এই অপসংস্কৃতিটা বহু বছরের এবং এটা শিকড় অনেক গভীরে। আমাদের কি কোনো আশা নেই? আশা তো দেখছি না। যদি ধরেন 2-4-5টা ঘটনা এরকম দেখতাম যে ব্যবস্থা নেয়ার পরে তারা ভালো হয়ে গেছে, আর এই কাজ করছে না, এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা শুরু হয় সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে নেওয়া হয়েছে, এবং
বাদ বাকি 8-10 জন এই ব্যবস্থা দেখে তারা সেসব অপকর্ম থেকে সরে আসছে বা নতুন কেউ এরকম অপকর্ম করছে না, তখন আশাবাদী হতাম। কিন্তু আমাদের এই রাজনৈতিক যে অপসংস্কৃতি, এটি তো আসলে অনেক বছর ধরে চলে আসছে, ফলে একটু সময় লাগবে। কিন্তু আমি আশাবাদী যদি সরকার এটা টানা বজায় রাখে এই ধরনের ব্যবস্থা নেওয়া, তাহলে হয়তো কোনো এক সময় আমরা আপনার সঙ্গে একটু আশাবাদী হতে চাই। দেখা যাক, কত সময় লাগবে, কিন্তু কতটা সময় লাগে সেই আশায় থাকি আমরা। আশা আমরা একটি বিরতি নেই, বিরতি থেকে ঘুরে এসে আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা। দর্শক, সময় হলো একটি বিরতির, আরও আলোচনা নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আশরাফ ভাই, আমরা এবার একটু করোনা ভ্যাকসিন প্রসঙ্গে আসি। দৈনিক ইত্তেফাক বলছে যে এটি বাংলাদেশ কবে পাবে ভ্যাকসিন, চাহিদা 33 কোটি ডোজ, এ পর্যন্ত 10 কোটির নিশ্চয়তা। এদেশে ফেব্রুয়ারির শেষে ভ্যাকসিন আসার সম্ভাবনা, প্রথমে দেওয়া হবে 26 লাখ স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের। কি বলার আছে আপনার? ওষুধের কথা যদি বলি, সারা বিশ্বে তো একযোগে এই চেষ্টা হয়েছিল। এখন পর্যন্ত সাফল্যের শীর্ষে আছে আপনার ফাইজার, মডার্না, তারপর হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা। আমরা যে ওষুধটা পাবো বলে জানি সেটি হচ্ছে যে ইন্ডিয়ার যে কোম্পানির সাথে বাংলাদেশের একটি বেসরকারি ওষুধ কোম্পানি ভ্যাকসিন যে চুক্তি করেছে, তার মাধ্যমে পাবো। এই তিনটা শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য কিন্তু হচ্ছে আপনার ফাইজারের, তারপরে হচ্ছে আপনার মডার্নার, তারপর হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। আমরা তৃতীয়টা পেতে যাচ্ছি। মডার্না এবং ফাইজারের ওষুধের পরীক্ষা এ পর্যন্ত তাদের সাফল্য হচ্ছে 94.5 তো ওই দুটারই 90 এর উপরে। আর যেটা আমরা পাবো ওটার গড় সাফল্য হচ্ছে 70, আর সর্বোচ্চ হচ্ছে 90। তার মানে এই তিনটা কোম্পানি, রাশিয়ারটাকে কেউ পাত্তা দেয় না বা সেভাবে কেউ বিশ্বাস করে না, ওটা বাদ দিলে এই তিনটার মধ্যে তৃতীয় অবস্থানে যেটি আছে, আমরা হয়তো সেই কোম্পানির ওষুধ পাবো। যাই হোক, সেই ওষুধটা আমরা পেলে পরে সরকার, আমরা জানি যে একটা বড় অঙ্কের বরাদ্দ রেখেছে 100 কোটি টাকা, এবং সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে দ্রুততম সময়ের মধ্যে যারাই বের করো, দ্রুততম সময়ের মধ্যে আমরা আনবো। কিন্তু এই কথাটা ঠিক হচ্ছে না। যারাই সবার আগে বের করবে দ্রুততম সময়ের মধ্যে সেরাটা আমরা আনবো, সেই জায়গায় কিন্তু আমরা পড়ছি না। আমরা একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আছি, সেটা কত দ্রুত দেবে এবং সেরা কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। যাই হোক, সেই ওষুধটা আসলে পরে সরকার ভিত্তিতে দেবে নিশ্চয়ই। যারা ফ্রন্ট লাইনার আছেন, যারা চিকিৎসক, আপনার নার্স, স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক, এরাই তো অগ্রাধিকার পাবে। এরপরে আস্তে আস্তে ধরেন যারা বেশি ঝুঁকিতে থাকে তারা পাবে, তারপরে সাধারণ মানুষ পাবে। কিন্তু সেটা কি দামে, কি শর্তে দেওয়া হবে, সেই বিষয়গুলো এখনো পরিষ্কার না। নিশ্চয়ই সরকার মানুষের সামর্থ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে যারা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আছেন এই করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে, তাদেরকে বিনামূল্যে দেওয়া উচিত। তারপর সামর্থ্য অনুযায়ী বাকিদের কাছ থেকে নেওয়া উচিত। আর সম্মুখ সারিতে শুধু চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরাই না, সাংবাদিকরাও আছেন, পুলিশ আছেন, নিরাপত্তা কর্মীরা আছেন, আরো অনেক পেশার মানুষ যাদেরকে চরম ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে, তাদের ক্ষেত্রেও এই সুবিধাটা দেওয়া উচিত বলে মনে করি। আচ্ছা, আশা ভাই, আপনার কাছে কি মনে হয়? আমরা কিন্তু এতদিন স্বাস্থ্যমন্ত্রীর মুখে শুনেছি প্রথম যেটি এবং সবচেয়ে ভালো যেটি টিকা পাওয়া যাবে সেটি আমরা আনবো। তো এখন কেন আমরা, আপনি যেটি বলছেন যে তৃতীয়, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আমরা বলি, সেই হিসেবে অ্যাস্ট্রাজেনেকার আমরা ইয়েটা কেন নিচ্ছি? সেটা কি যে ওই দুইটার সিরিয়াল আমরা পাবো না, উন্নত দেশগুলো সেটার ডোজ আগেই কিনে নেবে, এমন কোনো বিষয় নাকি এটা পেছনে কোনো ব্যবসা দেখতে পাচ্ছেন আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটার সঠিক উত্তরটা সরকার দিতে পারবে। আমি একটু ধারণা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনার মডার্না এবং ফাইজার, এরা কিন্তু প্রথমত দেশের মানুষের কাছে সেবাগুলো পৌঁছানোর চেষ্টা করছে, ওষুধগুলো। এবং ডিসেম্বরের মধ্যে, জানুয়ারির মধ্যে তারা আমেরিকার 50টা স্টেটেই তারা এই ওষুধ পৌঁছে দেবে। ফলে নিশ্চিতভাবেই তারা দেশের মানুষকে অগ্রাধিকার দেবে। তারপরে তারা নিশ্চয়ই দেশের বাইরে দেবে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এরই মধ্যে বলেছে, যারাই ওষুধ বের করছে বা সফল হচ্ছে, সাফল্যটা বড় কথা না, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়া, বিশেষ করে গরিব দেশ, গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এখন WHO কি বলছে সেটা তারা শুনবে কি শুনবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু এসব বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় দেশ, তাদের কিন্তু দায়িত্ব থাকে গোটা বিশ্বের প্রতি, গোটা বিশ্বের মানুষের প্রতি। সেক্ষেত্রে কেন আমরা মডার্না বা ফাইজারের ওষুধ পাবো না, সেই ব্যাপারে সরকার কি যোগাযোগ করেছে, কেন
করে নাই, যদি না করে থাকে সেগুলো আমি জানি না, সেগুলো হয়তো স্বাস্থ্যমন্ত্রী বা সরকারের প্রশাসন বলতে পারবে। কিন্তু আমরা যেটি জানি যে একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তার মাধ্যমে আমরা পাবো। এখন সরকার যে সবার আগে যারা করবে, সবচেয়ে ভালো যারা হবে, সবচেয়ে দ্রুত যারা দেবে তাদের কাছ থেকে নিয়ে আমরা দেবো, এই কথার সাথে যেটা চুক্তিতে আমরা আছি এটা মেলে না। সেক্ষেত্রে সরকার কি জবাব দেবে আমি জানি না। সেটা জানতে হলে মানে আরেকটু সময় দেওয়া দরকার। আর এই টিকার দৌড়ে সিনোভ্যাকের অবস্থান কোথায়? শুরুতে তো তারা বেশ হাকডাক করলো, কিন্তু এখন ঠিক এই মুহূর্তের মানে অবস্থানটা আমি ঠিক বুঝতে পারছি না। সেটা মনে হয় তাদের নিজেদের দেশেই তারা সেটা প্রয়োগ করবে। যাই হোক, দেখা যাক, যাই হবে আগামী 6 মাসের মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে আসলে টিকার বিষয়টা কোন দিকে কিভাবে যাচ্ছে। সবগুলো কোম্পানির সব ওষুধের ব্যাপারেই যেটা ধারণা করা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন এবং কোম্পানিগুলো বলছে, সেটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা আপনার সবার কাছে দেয়া শুরু করবে। হ্যাঁ, দেয়া শুরু করবে, যেটা আমরা আগে নভেম্বরে শুনেছিলাম, সেটি এখন আবার একটু 2-3 মাস পিছিয়ে গেছে। তো কালের কণ্ঠ বলছে ভোজ্যতের দাম আবার আরও বাড়লো, খোলা বাজারে বেড়েছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা, বোতলজাত বেড়েছে লিটার প্রতি 6 থেকে 60 টাকা। এই যে বাড়াবাড়ি, মানে এই বাড়াবাড়ি শেষ কোথায়? কমাকমি তো দেখি না। সেদিন আপনি বলছিলেন যে শুক্রবারে রুটিন ওয়ার্ক জিনিসপত্রের দাম, তো কোনো না কোনো একটি পণ্যের দাম বাড়ছে, এবং একটা কমলে তো আরেকটা বাড়ে, বা একটা বাড়া থামলে তো আরেকটা বাড়ে। তার মানে কোনো না কোনো ভাবে কারসাজি চলছে। তা না হলে সব কিছু ঠিকঠাক থাকার পরেও কেন হঠাৎ করে দাম বাড়বে? তার মানে এই যে পুরনো কথা, দাম বাড়া কারণ ছাড়া তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা না হলে পরে কোনো না কোনো পণ্য, কোনো না কোনো ব্যবসায়ী, কোনো না কোনো পক্ষ কোনো না কোনো ভাবে বাড়াবে এবং সাময়িকভাবে ভোক্তাদের বিপদে ফেলবে, তারা লাভবান হবে। আপনি চিন্তা করতে পারেন, একটা 5 লিটারের একটি বোতলে যদি প্রতি লিটারে 6 থেকে 60 টাকা করে বাড়ে, তাহলে 30-35-40 টাকার কাছাকাছি বেড়ে যায়, তাই না? সেটা তো অনেক বড় চাপ, কিছুদিন আগে বাড়লো। নিশ্চয়ই, এবং গোটা মাসে হিসাব করতে গেলে অনেক। জানি না আসলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কি করবে, আর কিছু হলেই তারা কারণ দেখায় ইন্টারন্যাশনাল মার্কেট। আসলে কি সেটা তারাই ভালো জানে, আসলে আমাদেরও কিছু করার নেই। দৈনিক ইত্তেফাকের পেছনের পাতায় আছে, হঠাৎ আগুনের প্রকোপ, নাশকতা না দুর্ঘটনা, 2 বিদ্যুৎ কেন্দ্রের পর 3 বস্তিতে আগুন। আগুনটা শীতকালে একটু বেশি লাগে, শীতের শুরুতে এবার একটু বেশি লাগছে, অন্যান্য বারও লাগে, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশি। এই জন্যই মনে হয় এই বিষয়টি এসছে, নাশকতা কিনা। হ্যাঁ, গত কয়েকদিন ধরে কিন্তু আগুনের আলোচনা হচ্ছে ব্যাপকভাবে, আগুন নিয়ে অনেক খোঁজ খবর হচ্ছে, এবং মৌসুম শুরু হতে না হতে 3টি আগুন লাগলো বেশ বড় ধরনের। ফলে বলা যেতে পারে যে মৌসুমের শুরুটা বেশ মানে জোরে সোরেই হয়েছে। হতে পারে এরপরে হয়তো কম হবে বা হবে না, কিন্তু শুরুটা এত বেশি হওয়াতে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আর যেটি আপনি বলছিলেন যে নাশকতা না দুর্ঘটনা, কেন নাশকতার প্রশ্নটা আসে, কারণ বস্তির আগুনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, যদিও এইসব তদন্ত শেষ পর্যন্ত গড়ায় না এবং পরে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু যতটুকু তথ্য জানা যায় বা যত দূর তদন্ত হয় বা গণমাধ্যমে যেটুকু খবর আসে, তাতে করে বস্তির আগুনের ক্ষেত্রে দুর্ঘটনার চেয়ে নাশকতাই বেশি। এবং আগুন লাগিয়ে বস্তি শেষ করে দিয়ে জায়গা উদ্ধার করা বা কোনো প্রকল্প নেওয়া অথবা বস্তিবাসীদেরকে সরিয়ে অন্য কিছু বানানো, এই ধরনের চিন্তার কারণে কিন্তু বস্তিতে আগুন লাগানো হয়। এটি একটি কারণ, মানে নাশকতা হিসেবে বা লাগানো আগুন, দুর্ঘটনা না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বস্তি নিয়ে বাণিজ্য হয়, আমরা জানি বস্তি থেকে কোটি কোটি টাকা আপনার লাভ করা হয়। প্রভাবশালী ব্যক্তিরা, রাজনৈতিক ভাবে প্রভাবশালীরা এসব বস্তি নিয়ন্ত্রণ নেন এবং তারা অবৈধভাবে সেই বস্তি লালন করেন, সরকারি জায়গা দখল করে অনেক ক্ষেত্রে, এবং সেই বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ, অবৈধ গ্যাস সংযোগ থেকে শুরু করে অনেক অবৈধ কারবারও হয়, মাদকের ব্যবসা হয়, চোরাচালানের ব্যবসা হয়, অস্ত্রের ব্যবসা হয়, মেলা কিছু আমরা জানি। সোজা কথা, বস্তি কেন্দ্রিক বহুবিধ অবৈধ কাজ হয়। এগুলো যারা লালন পালন করে অনেক টাকা উপার্জন করেন, এবং যারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সেটা পুলিশ বলেন, স্থানীয় প্রশাসন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি বলেন বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, তারা সবাই যেহেতু এর সুবিধা পায়, ভাগ পায়, যার কারণে এই ব্যবসা চলমান থাকে। সরকার বদলালে, দল বদলালে এগুলো করে হাত বদল হয়, এবং এরকম অনেক কারণেই কিন্তু নাশকতা বা লাগানো ঘটনা ঘটে। আবার দুর্ঘটনা ঘটতে পারে। বস্তিতে যেভাবে মানুষ বসবাস করে, যেভাবে আপনার বিদ্যুৎ, আগুন, গ্যাস, চুলা ব্যবহার করা হয়, তাতে করে কিন্তু আগুন লাগার যথেষ্ট ঝুঁকি থাকে, সেই কারণেও লাগতে পারে। সেক্ষেত্রে সবশেষ যে আগুনটা লেগেছে আপনার মিরপুরের বছিলাতে,
যে সবশেষ যে আগুনটা লাগলো মিরপুরে, সেখানে আমার যতটুকু মনে পড়ে স্থানীয় এমপি কিন্তু একটি কথা বলেছেন, যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো এখন দেখা যাচ্ছে ছেয়ে যাচ্ছে ঢাকা শহর, সেই ব্যাটারি চার্জ দিতে গিয়ে ওইখান থেকে নাকি শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে, যেটা আপনি বলেছেন যে অনেক ধরনের অবৈধ। হ্যাঁ, না আমি বলছি যে অবৈধ অনেক ঘটনার কারণে ঘটতে পারে, দুর্ঘটনা না ঘটার কারণ নাই, কিন্তু দুর্ঘটনার চেয়ে নাশকতাটা বেশি হওয়ার কারণ হচ্ছে বস্তির যে বাস্তবতার কথা বললাম। কিন্তু আমরা যেটা করি, আমরা বলতে মানে আমি কর্তৃপক্ষের কথাই বলি, সরকার, স্থানীয় প্রতিনিধি, পুলিশ, স্থানীয় এমপি, কমিশনার, কোন একটি ঘটনা ঘটা মাত্রই তারা বলে ফেলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট চুলা থেকে, মানে যেগুলো খুব সাধারণ ভাবে ঘটে, এরকম একটা কিছু বলে ফেলেন, তাহলে তো তদন্ত করার দরকার হয় না। আর এরকম একটা বলে ফেলার পরে আসল কারণটা তখন ঢাকা পড়ে যায়। এবং আমাদের যে ফায়ার সার্ভিস, তারা কিন্তু খুবই দক্ষ। সরকারের অন্য যে কোনো বিভাগ বা বাহিনীর তুলনায় আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অনেক বেশি সাফল্যের সাথে কাজ করে, অনেক ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের সামর্থ্যের চেয়ে তারা বেশি দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই ফায়ার ব্রিগেড মাঝে মধ্যে ধারণা দেওয়ার চেষ্টা করে। আসলে এটা আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে, কিছু একটা ঘটলে আমাকে কিছু একটা বলতে হবে। লুৎফর রহমান, এখানে আমার এবং আপনার দায় আছে। আমরা সংবাদকর্মীরা কিন্তু ঘটনা ঘটার পরপরই সংশ্লিষ্টদেরকে গিয়ে আমরা খোঁচানো শুরু করে দেই, মাইক ধরে জিজ্ঞেস করি বলতে, আপনার কি মনে হয়, কি মনে হয়, কি মনে হয়, তখন তারা কিছু একটা বানিয়ে বলে ফেলে। আপনি দুদিক থেকে এই চর্চাটা বন্ধ হওয়া উচিত। সাংবাদিকদের কাজই তো খোঁচানো, কিন্তু উনি বলবেন কেন? উনি তো বলতে পারেন যে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, তারা আসলে তদন্ত না করে কিছু বলতে পারবে না। উনি তো একটি দোষারোপ করে দিলেন। এখন আমার কাছে সাংবাদিক হিসাবে মনে হচ্ছে হতে পারে, কারণ এটা একটা বড় কারণ, কিন্তু যেভাবে ব্যাটারিগুলিকে এখন অবৈধভাবে বিদ্যুতের লাইন থেকে চোরা লাইন নিয়ে রাতভর দেওয়া হয়, আমরা চার্জ দেওয়া হয়, এটা হতে পারে আর কি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেটা আপনি বললেন, কিছু হলেই একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু সেই কমিটির রিপোর্ট আজ পর্যন্ত দেখলাম না। এবং বাংলাদেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাদের কোনো খবর নাই, সেগুলো তদন্ত করার জন্য আরো অনেক কমিটি গঠন করা দরকার। আসলে আমাদের সময় প্রায় শেষের দিকে। সমকালের একটি রিপোর্ট আছে, বাংলাদেশে সরকারি কাজে ঘুষ দিতে হয়েছে 24% মানুষকে, টিআই এর প্রতিবেদনে এটি একটি। এটা তো খুব বেশি অবাক করার বিষয় না, 24% অবাক করার বিষয় না। এবং বাংলাদেশের কিছু কিছু খাত আছে যেগুলো মানুষ খুব ভালো করেই জানে, এবং সেগুলো প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, যে যেখানে ঘুষ ছাড়া কাজ হয় না। আপনি জমি সংক্রান্ত যে কোনো কাজে যাবেন ঘুষ, নাগরিক সুবিধা, বিদ্যুৎ, গ্যাস, এগুলোর ক্ষেত্রে আপনার ঘুষ একেবারে মনে হয় যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর কোনো কিছু পাশ করাবেন, কোনো কিছু পাবেন, আপনার বিল অনুমোদন করাবেন বা কোনো কিছু মঞ্জুর করাবেন, এরকম কাজে তো ঘুষের কোনো বিকল্প নাই। ফলে এই 24% ঘুষ তো আমার কাছে কমই মনে হচ্ছে। আমার কাছে তাই মনে হয়েছে, যে সেটা যে 74% হয় নাই, 24% বেশ কমই মনে হয়েছে। তো ভালোই তো অবস্থা বাংলাদেশের। শেষ 1 মিনিটে দাঁড়িয়ে আছি, যুগান্তরের একটি সংবাদ আছে, চরাঞ্চলে জীবিকায় 45 কোটি টাকা অনুদান, পরামর্শকের পকেটেই যাবে 19 কোটি টাকা। তাহলে আর চরাঞ্চলের মানুষ হ্যাঁ, বড় করে বলা যায়, যেহেতু 1 মিনিট আছে ছোট করে বলি, যে বাংলাদেশে প্রকল্প মানে হচ্ছে লুটপাট। এবং আমাদের প্রশাসন, আমাদের সরকারি কর্মকর্তারা, আমাদের আমলারা নানান ভাবে প্রকল্প হাতে নেন। সব প্রকল্প অপ্রয়োজনীয় আমি বলছি না, প্রয়োজনীয় প্রকল্পের মধ্যে লুটপাট দুর্নীতি হয়, আর অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয় শুধুমাত্র লুটপাটের জন্য, বিদেশ সফরের জন্য, যেমন খিচুড়ি প্রকল্প, সবশেষ শুনলাম ঘাস প্রকল্প। তো এরকম ঘটনাগুলো কিন্তু চলছে, এবং এই প্রকল্পবাজি বন্ধ না হলে আসলে সরকারের অপচয় এবং জনগণের টাকার অপচয় ঠেকানো খুব মুশকিল। জি, শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে এইসব বিষয়ে। তিনি বলছেন সারাক্ষণই হস্তক্ষেপ করছেন, ধমক দিচ্ছেন, নিষেধ করছেন। তিনি একার কতটা করবেন? গোটা প্রশাসন, গোটা দেশ, গোটা সরকার যদি একরকম থাকে, একজন প্রধানমন্ত্রী কতটা ঠেলে নিয়ে যাবেন? যেটুকু অর্জন, যেটুকু সাফল্য, যা কিছু ব্যবস্থা, সবই তো প্রধানমন্ত্রীর কারণে। জি, আসলে অনেক অনেক ধন্যবাদ, একটি লম্বা এবং সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে আপনার সঙ্গে, কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিটলটা টাটা আজ পত্রিকা অনুষ্ঠান এখানে শেষ করছে। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 শুক্রবার সকাল 10টা 10 আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, আর RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।